শুরু করব অবশেষে তারেক রহমান ফিরছেন, অনেক প্রস্তুতি তাকে তার ফেরাকে ঘিরে। দুটো বিষয় একসাথে প্রশ্ন করি যে তার ফেরার আগে যে চ্যালেঞ্জগুলো ছিল, যেটির কথা তিনি নিজেও বলেছিলেন যে স্পর্শকাতরতা বা সেটির নিয়ন্ত্রণ তার হাতে তিনি পাচ্ছেন না, এই যে চ্যালেঞ্জগুলো বা নিরাপত্তা নিয়েও অনেক কথা হয়েছে যে দেশে নিরাপত্তা আছে কিনা তার জন্য, সেই চ্যালেঞ্জগুলো কি তাহলে কাটলো? আর তিনি ফেরার পরে তারপর চ্যালেঞ্জগুলো কেমন? আমি ডাক্তার আব্দুল নট্ট স্যার আপনার কাছ থেকে শুরু করি। তার যে চ্যালেঞ্জগুলি আছে সেগুলি নিশ্চয়ই মীমাংসা হয়েছে। একটা মীমাংসিত অবস্থায় না আসলে তো তিনি আসতেন না। আমার কাছে মনে হয় যে চ্যালেঞ্জগুলো তিনি ফেস করছিলেন তার অধিকাংশই তিনি মীমাংসা করতে পেরেছেন, তবে কিছু বিষয় তার জন্য আহ স্থায়ী, যেমন তার নিরাপত্তার প্রশ্ন। এটি তাকে যতদিন তিনি যেখানেই থাকেন না কেন তার নিরাপত্তা বেশ কঠোরভাবে রক্ষা করতে হবে, এই কারণে যে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশের রাজনীতিতে, এবং বাংলাদেশের বর্তমান যে আইন শৃঙ্খলার পরিস্থিতি তাতে নিরাপত্তার চ্যালেঞ্জ তার থাকবে। এবং আমার ধারণা যে তার যে ব্যক্তিগত নিরাপত্তা এবং সরকারি নিরাপত্তা তিনি পাবেন, এই দুটি নিরাপত্তা ছাড়াও অন্যান্য নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে একটি নিশ্ছিদ্র নিরাপত্তার চাদর তার চারপাশে তৈরি করতে হবে। দ্বিতীয় হচ্ছে, দলের মধ্যে প্রচুর লোকজন আসে এবং থাকে। এদের মধ্যে বহু মানুষ আছেন যারা স্বার্থান্বেষী, তোষামোদকারী, যারা চেষ্টা করবেন যে তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে অথবা তার সঙ্গে সম্পর্ককে কাজে লাগিয়ে নানা রকম সুবিধা অন্যকে দিতে অথবা নিতে। এই বিষয়গুলি নিয়ে তাকে সাবধান থাকতে হবে। প্রবল রাজনৈতিক বিরোধিতা তার ছিল এবং একটা অংশ এখনো তার বিরোধী। ফলে তার যারা বিরোধী পক্ষ অর্থাৎ প্রতিপক্ষ রাজনৈতিক দল, এই দলগুলিকেও তাকে বুদ্ধিমত্তার সঙ্গে মোকাবেলা করতে হবে। আমি মনে করি যে রাজনৈতিক চ্যালেঞ্জ, দলের মধ্যে তোষামোদকারীদের দ্বারা সৃষ্ট এক ধরনের পরিবেশ এবং তার নিরাপত্তা, এই তিনটা হচ্ছে প্রাথমিক। এর বাইরে যদি চিন্তা করেন তাহলে তার মা অসুস্থ এবং এই সময়টা তাকে একটা বিরাট সময় পারিবারিক ভাবে আমার ধারণা দিতে হবে, কারণ মায়ের পাশে তার থাকতে হবে। তাই এটিও একটা চ্যালেঞ্জ। স্বাভাবিক অবস্থায় তো তার হাসপাতালের খোঁজ রাখার দরকার ছিল না, কিন্তু এখন তো তাকে সেটা রাখতে হবে। ফলে এটাও একটা বিষয়। আর সামনের নির্বাচনে প্রচুর কুটিলতা, জটিলতা, নানান ধরনের সমস্যা তৈরি হতে পারে, যেগুলি তাৎক্ষণিকভাবে তাকে সমাধান করতে হবে। আমি মনে করি যে তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে যতখানি পরিণত হয়েছেন এই নির্বাচনের আগে, তার ফিরে আসা এবং তারপর তার যে দল পরিচালনা এবং নির্বাচনের সামনে দলকে নিয়ে যাওয়া, নির্বাচনে বিজয়ী করে নিয়ে আসা, এর মধ্যে দিয়ে তিনি আরো একবার একটা পরীক্ষার মধ্যে দিয়ে যাবেন। সাধারণত যারা নেতা হয়ে থাকেন তারা প্রতিনিয়ত পরীক্ষার মধ্যে দিয়ে যান। আপনি যদি মহাভারত পড়েন, রামায়ণ পড়েন, আপনি যদি বড় বড় এপিক গুলি পড়েন, যেমন হোমারের লেখা ইলিয়াড, অডিসি, এগুলো যদি পড়েন, অথবা আপনি যদি শাহনামা পড়েন, এটা একটা দিক। আবার আপনি যদি ধর্মের ইতিহাস পড়েন তাহলে সেখানেও দেখবেন যে যারা শাসন করেছেন, শাসকদের কথা সেখানে লেখা আছে। সেখানে বারবার ন্যায়বান শাসকদের কথা লেখা আছে, যারা ন্যায়ের পক্ষে লড়াই করেন এবং এই লড়াইয়ের তার পথে মানে আপনি প্রচুর বলছেন ত্যাগ এই পরীক্ষা প্রতীক্ষা এবং সহ্য করতে চ্যালেঞ্জগুলো হয়। সামনে থেকেই যাবে। ডাক্তার আব্দুল নট্ট স্যার, আমি হ্যাঁ, একই প্রশ্ন ফলে তাকে এক ধরনের যাব। এক ধরনের আপনি আমাকে নৈতিক একটু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে শারমিন, একটা নৈতিক হ্যাঁ, চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এবং একটা শারীরিক চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। জি। অর্থাৎ তাকে একই সঙ্গে তার নিজের সুস্থতা, নিরাপত্তা এবং অন্যদিকে একটা নৈতিক পথে বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য যে সংগ্রাম, এই দুই ধরনের চ্যালেঞ্জে তাকে মোকাবেলা করতে হবে। আপনি আমাকে একটু খুব সংক্ষেপে একটু বলে দেন যে কদিনের নানান রকম পরিস্থিতিতে, মানে একটা খুব আলোচনার আগে একটা আলোচনা বিষয় ছিল বেগম জিয়া কেমন আছেন, একটু যেন কম আলোচনা হচ্ছে। তার শারীরিক অবস্থা এখন কেমন, এটা কি আপনি বলবেন আমার দর্শকদের? আমার তো ধারণা তিনি ভালো আছেন, সুস্থ আছেন। কেননা যদি তিনি শারীরিকভাবে ফিট না হতেন তাহলে তো আপনি নিশ্চয়ই জানেন যে তিনি যে শহরটায় থাকেন সেই শহরে অনেক বাসে উঠতে হয়, রেলগাড়িতে উঠতে হয়, হাঁটতে হয়। ওই শহরে ধনীরাও না হেঁটে পারেন না। ফলে আমার ধারণা তিনি শারীরিকভাবে সুস্থ আছেন, না, ফিট আমি আছেন। তারেক রহমানের কথা বলছিলাম না, আমি বলছিলাম বেগম খালেদা জিয়ার কথা। বেগম জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সর্বশেষ যে ব্রিফিং হয়েছে সেই ব্রিফিং এ যেটা বলা হয়েছিল, তারপরে যেহেতু আর ব্রিফিং হয় নাই, তাই আমাদেরকে ধরে নিতে হবে যে ওই ব্রিফিংই ঠিক আছে। তিনি স্থিতিশীল অবস্থায় আছেন, তার ডায়ালিসিস চলছিল, এটা বলা হয়েছিল। এবং এটাও বলা হয়েছিল যে তার অবস্থার অবনতি হয় নাই।
এই এই কথাগুলি বলা হয়েছিল। আমার ধারণা যে সেই অবস্থাতেই তিনি আছেন, কারণ এরপর তো আর কোনো ব্রিফিং হয় নাই। ব্রিফিং হয়নি। আপনার কথা থেকে যে ওসমান হাদিকে ঘিরে যে একটা প্রস্তুতি ম্যাচের কথা বললেন, ডাক্তার আব্দুল মুক্ত স্যার, এটি মানে বেশ আলোচনা, বেশ অনেকেই বলেছেন যে তারেক রহমানের ফেরাকে কেন্দ্র করে নানান ঘটনাগুলো আসলে ঘটানো হয়েছে। তিনি অনেকে আবার টাইমলাইন ধরে বলছেন, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে অনেক আলোচনা। যেদিন তিনি আসার ঘোষণা দিলেন তার পরপরই ওসমান হাদিকে এভাবে নির্মমভাবে হত্যাকাণ্ড করা হলো। তারপর ওসমান হাদির হত্যাকাণ্ডকে ঘিরে যেভাবে যা হলো আর কি, প্রথম আলো ডেইলি স্টার যেটির কথা মোস্তফা ফিরোজও উল্লেখ করছিলেন, আমরা দেখলাম এই ঘটনাগুলো আসলে তারেক রহমানের ফেরাকে মানে কেন্দ্র করে বা সেটিকে ঘিরে এরকম একটা ঘটনা ঘটানো হয়েছে, এরকম একটা হাইপোথিসিস আছে বা একটা পর্যালোচনা আছে। আপনি কি এই বিষয়ে আপনার কি মনে হয়, আসলে কি এরকম কিছু আছে বলে আপনার মনে হয়? এককভাবে তার ফেরাকে শুধু পিছিয়ে দেওয়ার জন্য এই ঘটনাগুলি ঘটেছে ব্যাপারটি তা নয়, মূলত নির্বাচন পিছিয়ে দেওয়ার একটি চেষ্টা আমরা লক্ষ্য করেছি। আপনি দেখবেন যে শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের যে চেষ্টাটা হলো, সেই চেষ্টার সাথে সাথে পরের দিনই বেশ কিছু রাজনৈতিক দল তার হত্যার বিচার দাবি করে বলতে শুরু করেছিল যে বিচার না হলে নির্বাচন হবে না। বলছিল যে এই হত্যাকাণ্ডের সুরাহা না হলে পরে নির্বাচন আমরা হতে দিব না, এরকম কথা কিন্তু বলা হয়েছিল। এরপর আপনি দেখবেন যে উপদেষ্টাদের পদত্যাগ, একাধিক উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে। একাধিকবার এমন ধরনের দাবি উত্থাপন করা হচ্ছে যে দাবিগুলি পূরণ করতে গেলে নির্বাচন আহ, আয়োজন করা কঠিন হয়ে যাবে। পাশাপাশি আপনি দেখবেন যে শরীফ ওসমান হাদির মৃত্যুর দিনেই আহ একদল উত্তেজিত মানুষ তারা আহ, বেশ কতগুলি প্রতিষ্ঠান আক্রমণ করেছে, যে প্রতিষ্ঠানগুলির সঙ্গে এই ঘটনার কোনো আসলে সম্পর্ক নাই। এই জন্য নাই যে এই প্রতিষ্ঠানগুলি প্রতিদিনই খবর ছাপে, এবং এই প্রতিষ্ঠানগুলির জন্ম কিন্তু বহু বহু বছর আগে, আহ শরীফ ওসমান হাদিরও জন্মের আগে থেকে। ফলে এই প্রতিষ্ঠানগুলো এমন নয় যে কোনো একজন ব্যক্তির ক্ষতি করার জন্য তারা প্রতিদিন চেষ্টা করে। এর মধ্যে সাংস্কৃতিক প্রতিষ্ঠান আছে, যে সাংস্কৃতিক প্রতিষ্ঠানে নজরুলের গান কবিতাও শেখানো হয়, যে নজরুলের ভক্ত ছিলেন শরীফ ওসমান বিন হাদি। ফলে আমার কাছে মনে হয়েছে যে এর মধ্যে এক ধরনের উদ্দেশ্য ছিল, উদ্দেশ্য প্রণোদিত ভাবেই এই প্রতিষ্ঠানগুলিকে আক্রমণ করা হয়েছিল। এবং এটি যে একটি কনসার্টেড বা আহ, এক ধরনের যে পরিকল্পিত আক্রমণ, সেটা কিন্তু বোঝা গিয়েছে এই জন্য যে একসঙ্গে হয়েছে ঘটনাগুলি একটার পর একটা। তো এই বিষয়গুলি আমার কাছে মনে হয়েছে যে আহ আমাদেরকে শঙ্কিত করেছে। যেমন এক ধরনের ধারণা দিয়েছে যে নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা চেষ্টা আছে, নির্বাচন পিছিয়ে দেওয়া এবং একই সাথে একটি একটি অস্থিতিশীল পরিবেশ, নিরাপত্তার অভাবজনিত এক ধরনের আশঙ্কা, বিভিন্ন মানুষকে হুমকি প্রদান, এই সবকিছুর মধ্যে দিয়ে এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল যেখানে এই কথা ভাবার অবকাশ ছিল যে তারেক রহমান হয়তো এইসব দেখলে পরে ফিরবেন না। কিন্তু তিনি কিন্তু যখন কোনো কথা বলেন সেটা কিন্তু রাখার চেষ্টা করেন, এবং তিনি একবারও কিন্তু এই 25শে ডিসেম্বর তারিখটা ঘোষণার পরে একবারও কিন্তু সেটার বিপরীতে সামান্যতম কোনো ধারণা দেন নাই যে তিনি ফিরে আসার ব্যাপারে দ্বিতীয় চিন্তা করছেন, অথবা তিনি পেছাবেন আশাটা, অথবা তিনি আরেকবার ভাববেন। এই ধরনের কোনো শব্দ তার কাছ থেকে আসে নাই, তার দলও সেটা বলে নাই। বরং তারা আহ, একটি অভ্যর্থনা কমিটি তৈরি করেছে, যে কমিটির মাধ্যমে তারা প্রেসের যারা আছেন, গণমাধ্যমের যারা আছেন, তাদের সবার সঙ্গে মত বিনিময় করেছেন, এবং তারা মানুষকেও জানিয়েছেন যাতে তারা অহেতুক ভিড় না করেন, কোনো ধরনের জনদুর্ভোগ তৈরি না করেন, এমন কোনো পরিস্থিতি তৈরি না করেন যে পরিস্থিতি আসলে মানুষের জন্য আরামদায়ক হবে না। কিন্তু এটাও ঠিক যে মানুষ এই কথা শুনবে বলে মনে হচ্ছে না। জি, আপনি বলছেন উদ্দেশ্য প্রণীত পরিকল্পিত বিষয়গুলো, সেই উদ্দেশ্যর কতটা পূরণ শুধু হয়েছে? তাকে, আমি যেটা বলেছি যে শুধু তাকে আটকে রাখা বা তাকে ফিরতে না দেওয়াটা না, উদ্দেশ্য না, হ্যাঁ। মূলত বড় দাগে নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা উদ্দেশ্য লক্ষ্য সেই করা উদ্দেশ্য যাচ্ছে। পূরণে কি কিছু কাজ হয়েছে? মানে তারা যে উদ্দেশ্য বা পরিকল্পনা নিয়ে কাজটা করলো, তাতে কি তারা কোনো সুফল পাওয়ার মতো অবস্থানে গেছে মনে হচ্ছে? শরীফ ওসমান হাদির যে অদম্য প্রাণ শক্তি, সেই প্রাণ শক্তি আসলে তাদেরকে ব্যর্থ করে দিয়েছে। শরীফ ওসমান হাদি লড়েছেন তার জীবন নিয়ে 1 সপ্তাহ, এবং এই লড়াইয়ের মধ্যে দিয়ে তিনি আসলে এই যে পরিকল্পনা যদি কেউ করে থাকে, সেই পরিকল্পনাগুলিকে তিনি আসলে ব্যর্থ করে দিয়েছেন। কেননা একটা সময় পার হয়েছে, যে সময় সরকার পেয়েছে, যারা অন্যান্য রাজনৈতিক দল তারা পেয়েছে, যারা নির্বাচনের পক্ষের শক্তি তারা পেয়েছে, এবং তারা এক ধরনের
সংগঠিত হতে পেরেছে, তারা এই ধরনের তৎপরতাকে প্রতিহত করার লক্ষ্যেও তারা এক জায়গায় হতে পেরেছে। আর এটাও ঠিক যে এই ব্যর্থতার যে নমুনা, যে তারা যে ব্যর্থ হয়েছেন, এই ব্যর্থতাই কিন্তু এই গণমাধ্যমের উপর আক্রমণ, ছায়ানট এবং উদীচীর উপর আক্রমণ, এটা কিন্তু তাদের ব্যর্থতার পরিচয়। কেননা হাদি তার জীবদ্দশায় বারবার বলেছেন যে এই সব জায়গাতে আক্রমণ করে কোনো লাভ নাই। উনি একদম নাম ধরে বলেছিলেন, হাদি বলেছিল যে প্রথম আলোর কথা পছন্দ না হলে এরকম 10টা প্রথম আলো তৈরি করেন, যদি তর্কে না পারেন তাহলে ভালো করে তর্ক শিখেন। সে কিন্তু বলেছিল যে প্রতিষ্ঠান বন্ধ করা, ধ্বংস করার মধ্যে দিয়ে কোনো বিজয় অর্জন করা যায় না, বরং সেই প্রতিষ্ঠানকে প্রাতিষ্ঠানিকভাবে মোকাবেলা করার মতো সক্ষম প্রতিষ্ঠান তৈরি করতে হয়। এবং সে নিজে কিন্তু একটা প্রতিষ্ঠান তৈরি করার জন্য চেষ্টা করছিল, সে একটা কালচারাল সেন্টার দিয়েছিল, সেখানে তার একটা পরিকল্পনা ছিল। তার মানে সে ধরেন ছায়ানট যদি কারো কারো মানে অপছন্দের হয়ে থাকে, তাহলে সে একটা পাল্টা ছায়ানট তৈরি করার চেষ্টা করছিল কিন্তু। আর আরো অদ্ভুত বিষয় দেখেন, ছায়ানট যে নামটা, এই নামটা কিন্তু নজরুলের কবিতার ভেতরে আছে। ফলে ছায়ানট কিন্তু এমন নয় যে হাদির অপছন্দের সংগঠন ছিল, ব্যাপারটা কিন্তু তাও নয়। এইখানে হাদির নাম দিয়ে যারা প্রতিষ্ঠানে আক্রমণ করেছে, হাদির নাম দিয়ে নানান রকম দাবি দাওয়া উত্থাপন করেছে, তার প্রায় অধিকাংশই হাদির যে আদর্শ সেটার বিপরীত। যেমন আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে যদি পারেন, আমি নিজেও এই প্রশ্নের উত্তর খুঁজছি। আপনি গিয়েছেন হাদির মৃত্যুর প্রতিবাদে কোন একটি প্রতিষ্ঠানে, সেখানে গিয়ে আপনি জ্বালাও পোড়া করছেন, কিন্তু তার আগে আপনি কম্পিউটারের ডিস্ক, তারপরে কম্পিউটারের স্ক্রিন, তারপরে বিভিন্ন মূল্যবান সামগ্রী, এগুলি বাসায় নিয়ে গিয়েছেন কেন? আপনি তো গিয়েছিলেন প্রতিষ্ঠানটাকে ধ্বংস করতে, তাহলে ওইটার কম্পিউটার আপনার কাছে রেখে তারপরে করবেন? ওইটার টাকা পয়সা আপনি পকেটে নিয়ে নিজে গিয়ে টেলিভিশন কিনেছে, ফ্রিজ কিনেছে, কি কি জানি কিনেছে, তো ওইখানকার টাকা পয়সা লুট করে আপনি বাড়ির জন্য ফ্রিজ টিভি কিনবেন, আর আপনি বলবেন যে আপনি হাদির জন্য গিয়ে ওখানে লড়াই করছেন? ব্যাপারটা কিরকম হয়ে গেল না? ফলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে যারা সেখানে গিয়েছিল তারা হাদির আদর্শ বাস্তবায়ন করতে যায় নাই।